পড়তে মন চায় না? পড়তে মন চায় না? এই যে ঝড় উঠলে ভাই এই সব বালু উড়িয়ে আপনার যতটুকু আপনি রাস্তায় তার থেকে ডবল যাবে আপনার ঘরের ভিতরে, বুঝতে পারলেন? একবার ঘর একবার পুরাটাই লোড হয়ে যায়। আইজুল ভাই, আল্লাহ হাফেজ, দেখা হবে। হ্যাঁ দর্শক, আজিজুল ভাই চলে যাচ্ছে আমাদের ছেড়ে। কোনোটার বয়স 10 দিন 15 দিন। আর একটা জিনিস অদ্ভুত লাগে যে অল্প বয়সেও দেখা যায় 7-8 দিনের 5 দিন বয়সের এই গরুর শাবকগুলো তারা তার মার সাথে এইভাবে ঘুরে আর ঘাস খায়। সবাই ব্যস্ত যার যার মতো, সবাই ঘাস খাইতে ব্যস্ত। সারাদিনের খাবার খেতে হবে আর রাত্রে আরামে ঘুমাবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু রাজশাহী। ঘুরি ফিরে নতুন আরেকটা এপিসোড নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়েছি। তো আজকে আমরা রয়েছি রাজশাহীর সেই কাঙ্ক্ষিত মিডল চরে। আর এই মিডল চরটি হচ্ছে চরখানপুরের পাশের একটি চর। আর এই মিডল চর এবং চরখানপুর চরের পাশে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। আর এই সীমান্তর উপারে রয়েছে ইন্ডিয়ার বর্ডারের সাইডে রয়েছে ভারতের মুর্শিদাবাদ সীমান্ত। আজকে আমরা দেখবো মিডল চরের সংগ্রামী মানুষের জীবন। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই দেখতে পাচ্ছেন সুন্দর আরেকটি রাস্তা। সীমান্তবর্তীর এই দুর্গম চরের ঘরবাড়িগুলো, বর্ডারের পাশে যে চরগুলো রয়েছে প্রত্যেকটা বাড়ি এরকম মাটির ডোয়া দিয়ে তৈরি। আর মাটি থাকার ফলে এখানে গরমের ভিতরে তাদের গরম অনুভূতিটা একটু কম লাগে। আর এটা হচ্ছে তাদের বসবাসের ঘরগুলো। সত্যি এক অসাধারণ অনুভূতি এই সীমান্তবর্তী চরখানপুর এবং এই মিডল চরের মানুষের। তো এর পিছনে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। আর ইন্ডিয়ার বর্ডার থাকার ফলে এখানকার মানুষের জীবন, বৈচিত্র্য, কালচার এগুলো সব অন্যরকম। এই যে ঝড় উঠলে ভাই এই সব বালু উড়িয়ে আপনার যতটুকু আপনি রাস্তায় তার থেকে ডবল যাবে আপনার ঘরের ভিতরে, বুঝতে পারলেন? ঘর একবার পুরাটাই লোড হয়ে যায় এই বালু উড়িয়ে। ও ঝড় বৃষ্টি হলে তখন তো আরো কষ্ট। এই যে ঝড়ের আগে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আর কিছু সমস্যা হবে না। আর ঝড়ের যদি বৃষ্টি যদি না হয়, যতটুকু এখানে হাট বালু দেখতেছেন এই বালু হাড়লটা বাহির করে নিয়ে যে সব ঘরের ভেতরে ভরবে। সারাদিন তো ঘুরলাম, কেমন লাগলো ভাই? ভালোই লাগলো, ঘুরতে আমার ভালো লাগে। ঘুরতে ভালো লাগে। আর দেখাবো ভাই, ভালো থাকবেন। আজিজুল ভাই চলে যাবে। ভাই ভালো থাকবেন। আজিজুল ভাই, আল্লাহ হাফেজ, দেখা হবে। হ্যাঁ দর্শক, আজিজুল ভাই চলে যাচ্ছে আমাদের ছেড়ে। তো এখন তিনি এই সীমান্ত হয়ে তার চরখানপুর চলে যাবে। তো সত্যি মিস করব আজিজুল ভাইকে। আমরা আরেকটি বাড়ি প্রবেশ করব। তো আপা কেমন আছেন? দর্শক দেখতে পাচ্ছেন এটা আরেকটা ঘর। তো কি করতেছেন আপা? এই মাটিগুলো কোথায় থেকে আনেন? তো আপা কত বছর হইলো এখানে বাড়ি করছেন? আমাদের এই কুরবানির ঈদে 1 বছর হবে আসা। এখানে না? এখানে থাকার আগে কোথায় ছিলেন? এই যে বালুঘাট। ওখানে কি বাড়ি ভেঙে গেছে? ওখানে বাড়ি ভাঙেনি, গরু বছর আছে তা। হ্যাঁ হ্যাঁ, এই জন্য ধরেন ওই পার থেকে গরু বছর পোষা হবে না। জি, এর জন্য এখানে আসা। গরু বছর পোষার লেগে এখানে বাথান করে বাড়ি করেছি। দর্শক দেখতে পাচ্ছেন এটা একটি বাতান বাড়ি। তো গরু বাছর লালন পালন করার জন্য অনেকে এখানে এসে বাড়িঘর করেছে। সারাদিন এই ঘাস খাওয়ানোর পরে ভাইয়েরা গরু নিয়ে যাচ্ছে। সারিবদ্ধভাবে এই গরুর পালগুলো
এগিয়ে যাচ্ছে তার আপন ঘরে। এ যেন এক 90 দশকের দৃশ্য আমার চোখে ধরা পড়েছে। বন্ধুরা, এক অন্যরকম বাংলাদেশের রূপ। আর বাংলাদেশের রূপ লাবণ্য দেখতে হলে অবশ্যই যেতে হবে বাংলাদেশের গ্রাম এবং চরগুলো। আর দর্শক দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে গরু এই মিডল চরে প্রচুর পরিমাণে গরু রয়েছে। আর এই গরুগুলো হচ্ছে এই এখানকার মানুষের প্রধান আয়ের উৎস। যে বাড়ি গরু নেই সে বাড়িতেও প্রায় 10 থেকে 15টি করে গরু রয়েছে, আর অনেকের বাড়িতে শ পরিমাণে গরু রয়েছে। আর দর্শক, এই গরুগুলো সারা দিন এই বিভিন্ন জায়গায় এভাবে ঘুরে ঘুরে তারা যেখানে ঘাস পায় সেখানে এভাবে খায়। তো এই চরে হাজার হাজার গরু রয়েছে, আর এর ভিতরে ছোট একটি গরুর পাল বলা চলে এটা। আর প্রত্যেকটা গরুর পালের সাথে ছোট ছোট বাছুর রয়েছে, কোনোটার বয়স 10 দিন 15 দিন। আর একটা জিনিস অদ্ভুত লাগে যে অল্প বয়সেও দেখা যায় 7-8 দিনের 5 দিন বয়সের এই গরুর শাবকগুলো তারা তার মার সাথে এইভাবে ঘুরে আর ঘাস খায়। তো সৃষ্টিকর্তার এক অপরূপ নিদর্শন এবং সৌন্দর্য। দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর এই বাচ্চাগুলো, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন সবাই ঘাস খাচ্ছে কিভাবে, আলহামদুলিল্লাহ কিভাবে ঘাস খাচ্ছে। অনেক ভালো লাগছে এই দৃশ্যগুলো। সবাই ব্যস্ত যার যার মতো, সবাই ঘাস খাইতে ব্যস্ত। সারাদিনের খাবার খেতে হবে আর রাত্রে আরামে ঘুমাবে। দেখতে পাচ্ছেন যে এই মরুময় এই চরের ভিতরে এখানে কিছু কলা গাছ রয়েছে, একটা কদম গাছ। আর এই বাড়ির চালার উপরে বলা চলে, সনের যে চালাগুলো রয়েছে এটার উপরে তাদের ধুন্দুল গাছ জাংলার মতো আবৃত করে রেখেছে। আর এটার মাধ্যমে এই ঘরগুলোকে ছায়াযুক্ত করে রাখা হয়। আর এই গাছতলায় একটি চৌকিও পাতা আছে, এখানে হয়তোবা বিকাল টাইমে কিংবা ফ্রি টাইমে এখানে সারাদিন কাজ করে এখানে এসে একটু বিশ্রাম নেয়। তো সত্যি এক আবির্ভূত এক জীবন অতিবাহিত করে এখানে। আর দর্শক, এখানে একটি বিশাল বড় একটি কাঠের চাকা রয়েছে, এটা সম্ভবত মহিষের গাড়ির চাকা। কত বড় চাকা দেখতে পাচ্ছেন। সত্যি কিছু দুষ্প্রাপ্য কিছু জিনিসের কালেকশন এখানে এই দুর্গম মিডিল চরে এসে আমরা পেয়েছি। ভিতরে এক ভাইয়ের বাসায় আসলাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আছি ভালো। তো কেমন কাটতেছে ভাই দুর্গম চরের জীবন? ভালোই কাটছে। ভালো কাটতেছে। ভালোই কাটছে। তো কাজ করে আসলেন? হ্যাঁ, কাজ করে। এখন কি খাওয়া দাওয়া করবেন? এই মন খোলা হাসির ভিতরে লুকিয়ে রয়েছে সংগ্রামী মানুষের এক শান্তিময় জীবনের গল্প। দর্শক, পরিশ্রমী মানুষগুলোর জীবন যেন এক মায়াবী, এক অবাক করা জীবন যেন এই সংগ্রামী মানুষদের জীবন, এই দুর্গম চরগুলোর মানুষের জীবন। আর এটা হচ্ছে গোয়ালঘর পাশে। কতগুলা গরু আছে তোমাদের? কয়টা আছে? কোন ক্লাসে পড়ো রাজীব? পড়ালেখা করো না? স্কুল কত দূর তোমাদের এখান থেকে? প্রতিদিন কি যাও হাইটা? কতক্ষণ লাগে তোমার যাইতে? 10 মিনিট। 10 মিনিট? ও, এই যে এই শেষ মাথায়। মাশাআল্লাহ। আসলে এই প্রাইমারি স্কুল মোটামুটি রয়েছে, কিন্তু এই হাই স্কুলগুলো এই চরে নেই। তাহলে তোমরা হাই স্কুলে যাও না, পড়ালেখা করো না? 5 পর্যন্তই পড়ো? 6, 7, 8 এগুলো পড়ো না? কও কি? হ্যাঁ দর্শক, এটা হচ্ছে রাজীবদের বাসা। তো এই দুর্গম চরের প্রত্যেকটা বাড়ি এরকম মাটির তৈরি এবং এই সন দিয়ে তৈরি, আর প্রত্যেকটা বাড়িতে সোলার রয়েছে। সুন্দর একটি রান্নাঘর দেখতে পাচ্ছেন, মাটি দিয়ে তৈরি করা, একদম মনে হচ্ছে সিমেন্ট দিয়ে তৈরি। অসাধারণ একটি রান্নাঘর। রাজীব, এইগুলো
মানে এটা তোমরা মাটি কোথায় থেকে আনো? তো আশেপাশে তো শুধু বালু আর বালু, মাটি কোথায় থেকে আনো? ওই লাগার থেকে। ও ওই যে চকের ওই সাইডে কি মাটি আছে, ওখান থেকে আইনা এই কাজগুলো করো না? দর্শক, আর তো তুমি কোন রুমে থাকো? তুমি কোন রুমে থাকো? এই যে সাথে। হ্যাঁ, ওর সাথে। ওইখানে একটু দেখাও তুমি কোন রুমে থাকো। আমরা এখন রাজীবের রুমটা দেখবো। এই যে এখানে। ও তুমি কি এখানে শও? এই ঝড় বৃষ্টি শীতের ভিতরে সব সময় কি এখানে ঘুমাও? যখন পানি হয়ে যায় সামনে ঘরে চলে যাই, যখন পানি এগুলো না হয়ে যায় সামনে ঘরে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, দর্শক, রাজীব একটি অনেক ভালো একটি ছেলে, দেখে বোঝা যাচ্ছে। আসলে প্রত্যেকটা চরেই মানুষগুলো খুব সহজ সরল তারা জীবনযাপন করে, আর তাদের জীবনও একদম সাদা সিধে। ভিতরে কে থাকে রাজীব? ও ভিতরে কি তোমার আব্বু আম্মু থাকে? না এখানে সব। ও সবাই কি এখানেই থাকো? সবাই কি তোমরা এখানেই থাকো? তা এই যে মশারি না, মশারি রাতে টানিয়ে ঘুমাও, তো ভয় করে না যদি সাপটা বাইসা কামড় দেয়? না। ভয় করে না? দর্শক, আসলে অনেক ভালো লাগলো। ছোট্ট বাবু রাজীব, তো আসো বাবু আসো। এই জিনিসগুলো কষ্ট লাগে না যে আমি দুর্গম চরে থাকি, আমি হাই স্কুলে পড়ার ইচ্ছা, পড়তে পারি না, এগুলোর জন্য খারাপ লাগে না? হ্যাঁ, পড়তে মন চায় না? পড়তে মন চায় না? কি হওয়ার ইচ্ছা আছে বড় হয়ে? আর দর্শক, আসলে এখানে হাই স্কুল নেই, এখানকার বেশিরভাগ এই কিশোর এবং ছোট বাচ্চারা তারা ক্লাস 5 পর্যন্তই পড়ালেখার সুযোগ পায়। আর হাই স্কুল শহরে যে পড়তে হয় দেখে অনেকেই পড়ালেখার যে ইচ্ছা, এই ইচ্ছাগুলো তাদের মরে যায়, এই দুর্গম চর পেরিয়ে তাদের শহরে যেতে হয় দেখে। আর বাড়ির পিছনেই দেখতে পাচ্ছেন যে এই দুর্গম এই পদ্মা নদী। আর দর্শক, দেখতে পাচ্ছেন যে পাশে একটি বড়ই গাছ, আর এই ধুধু মরুভূমিময় এই চরের ভিতরে আমাদের চলতে চলতে কোনো গাছ চোখে পড়েনি, কিন্তু আল্লাহ পাকের কি সৃষ্টি, কি নীলা, যে এরকম কোনো পানি নেই, এরকম মরুময় একটি জায়গায় এই বড়ই গাছটি সে তরতাজা, বোঝা যাচ্ছে যে মনে হয় কেউ পানি দেয় প্রতিদিন এরকম। তারপরেও এখানে মরুময় একটি জায়গায় এরকমভাবে এই বড়ই গাছটি সত্যি সৃষ্টিকর্তা সবই পারে। জিনিসটা দেখে আমি আবির্ভূত হলাম। তো সামনে এগিয়ে যাচ্ছি, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। চলতে চলতে এরকম একটি ঘর পেয়ে গেলাম। আসলে এখানকার মানুষ এই চলতে চলতে ক্লান্ত হলে এরকম ছোট ছোট ছনের ঘর হঠাৎ দু একটা চোখে পড়ে যায়, এরকম জায়গায় তারা বিশ্রাম নেয়। এই সত্যি এক দেশের ভিতরে মনে হচ্ছে অন্যরকম একটি জায়গা। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। বন্ধুরা, কবি জীবনানন্দ দাশ গ্রাম এবং এই চরগুলোকে ভালোবেসে তার কবিতার মাধ্যমে বলে গিয়েছে যে আমাদের এই বাংলাদেশ কতটা সুন্দর এবং কতটা বৈচিত্র্যময়। এই বৈচিত্র্য খুঁজে পেতে হলে অবশ্যই গ্রাম এবং চরগুলোতে যেতে হবে। দর্শক, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আর এইটি ছিল আমার রাজশাহী ব্লগের শেষ ব্লগ। আর চাইলে আমার চ্যানেলে রাজশাহীর আরো কয়েকটা ভিডিও রয়েছে, চাইলে দেখে আসতে পারেন। দেখা হবে নতুন কোনো জেলায়, নতুন কোনো জনপদে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।